শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কেউ চিন্তা চিন্তেন না। আমরা প্রথম যারা সংগ্রাম করছিলাম, যুদ্ধ করছিলাম, ভয়াবহ একটা দানবীয় একটা শক্তি পাকিস্তান সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, আমরা তাকে কেউ চিনতাম না। কিন্তু 1971 সালে সেই মুহূর্তে, যে মুহূর্তে আমরা একেবারে দিকভ্রান্ত, রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব পাকিস্তানকে দাওয়া দিয়েছেন, বাকিরা পালিয়ে গেছেন, যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার কেউ নেই, সেই সময় তার ওই যে ঘোষণাটা আপনারা সবাই জানেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া, এটা আমাদেরকে নতুন করে আশা জাগিয়েছিল, আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেদিন অনুপ্রেরণা দিয়েছিল। এটা একটা বাস্তব কথা, সত্য কথা। এরপরে যুদ্ধ 9 মাস আপনারা সবাই জানেন যুদ্ধ করেছেন, যারা তার সঙ্গে যুদ্ধ করেছেন তাদেরও গল্প আছে, অনেক অনেক মহৎ, মহান এবং অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধের কাহিনী আছে। তারপরে 5 বছর বাংলাদেশের জাতির জন্য অত্যন্ত একটা করুণ সময়, বাকশাল সময়, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা দেওয়ার আগে পর্যন্ত ঠিক একইভাবে যেটা আমরা ফ্যাসিস্ট সময় দেখেছি, হত্যা, নির্যাতন, গ্রেফতার এবং মানুষকে মানুষ মনে করা, আত্মম্ভরিতা, সব শেষে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা আমরা কোনোদিনই চাইনি। সেই ব্যবস্থা যখন পথ পরিবর্তন হলো এবং খুব বিয়োগান্তক ট্র্যাজিক পরিবর্তন হলো, তখন আবার এই মানুষটির নামই কিন্তু আমাদের সামনে আসলো। সেদিন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় তার নামটি এসেছিল শুরুটাতে, আবার সেই সময়ে আমরা শুনলাম তার কথা, যে আমি মেজর জেনারেল জিয়া বলছি। 7ই নভেম্বরে সেই সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় যে কাজটি করেছেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। এটা তার সেই সময়কার একটা বড় সাফল্য বলে আমি মনে করি। আমি শহীদদেরকে দেখি তার যে দর্শন, বাংলাদেশি জাতীয়তার যে দর্শন, তার সঙ্গে পলিটিক্সের তার যে কাজ, এটাকে আমি বলতে চাই পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, অর্থাৎ সকলকে নিয়ে একসাথে কাজ করার এবং একটা রিকনসিলিয়েশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ ঐক্য করে সামনের দিকে যাওয়া, এটা ওই সময়ে সবচেয়ে বেশি কাজ করেছে। যার ফলে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণতন্ত্র, তার বহুদলীয় গণতন্ত্র তিনি নিয়ে আসলেন, সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনারা সেখানে নিবন্ধিত হল, তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ তো বাকশাল হয়ে গিয়েছিল তখন। এবং আরেকটি দল আসছে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল, নিবন্ধনের ক্ষেত্রে। এবং যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের 39 জন, আইডিএল এর 17 জন ছিলেন সেই সময়। আমার যদি মনে করে, আমার ঠিক মনে নেই, হয়তো কম হতে পারে, মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বে। এবং সেখানে মোহাম্মদ তোহা, চরমবাম, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রফেসর মুজাফর আহমেদ, সবুর খান, শাহজুর রহমান, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তিনি একটু নতুন ভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগোতে চাইলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে। আমি ওইভাবে দেখার চেষ্টা করি। আমি সেজন্যই বলি যে নেলসন ম্যান্ডেলা ঠিক যেভাবে তার শত্রুদেরকে নিয়ে, রাজনৈতিক শত্রু প্রতিপক্ষকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু পলিটিক্স অফ রিকনসিলিয়েশন শুরু করেছিলেন, আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু সবাইকে নিয়ে সেই পলিটিক্স অফ রিকনসিলিয়েশনের কাজটা শুরু করেছিলেন।
এটা ঠিক বর্ণনা করা যাবে না শেখ জিয়া রহমান কি রকম জনপ্রিয় ছিলেন, মানুষের থেকে কত ভালোবাসতেন। এই লোকটি যেন তার সব মানুষের কাছে যেন একটা তাদের একটা আপনার ত্রাণকর্তার মতো উপস্থিত হয়ে গিয়েছিল। আমি বক্তব্য খুব সংক্ষেপ করব, যে কথাগুলো আমাকে সবসময় মনে হয় সে কথা বলতে চাই। কারণ উনি যেদিন শাহাদাত বরণ করলেন সেদিন তো মনে হলো যেন গোটা বাংলাদেশ একেবারেই আপনার নিমজ্জিত হয়ে গেল অন্ধকারে। আপনার ওই সময় টাইম ম্যাগাজিনে আপনার ফ্রন্ট পেজ ছবি ছাপা হয়েছিল, সেই ছবিতে ছিল একটা রিক্সার পেছনের ছবি, সেখানে আপনার জিয়া রহমানের ছবি। তো যে টাইম ম্যাগাজিন সেই রিপোর্টার তিনি জিজ্ঞেস করেছিলেন একজন রিক্সাওয়ালাকে, যে ছবিটা লাগিয়েছিল জিয়া রহমানের, তুমি এই প্রেসিডেন্টের ছবি লাগিয়েছিল, বলছে এই লোকটি ছিল আমাদের স্বপ্ন, আমরা একে দেখেই মনে করেছিলাম যে আমরা এই দেশটা আবার বেঁচে উঠবে, জেগে উঠবে। আজকে সে চলে গেছে, মনে হচ্ছে আমরা সব অন্ধকারে চলে গেছে। এরকম সৎ ভালো লোক আমরা আর পাবো কিনা সন্দেহ। তো দেখুন তার কাছে ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। তার অনেকদিন পরে এরশাদ সাহেবের শাসনের সময় আমি আমার বড় ভগ্নিপতি জেনারেল মাহবুবের দেশের বাড়ি জগৎপুর আমি গিয়েছিলাম। তো ওইখানে এই ঘুরতে আমরা এক কৃষকের বাড়িতে আমরা ঢুকলাম। তো গিয়ে এখানে উনি যা আমাদের মানুষকে খুব আপনার অতিথি পড়ালেন, তার সাথে সাথে কিছু কলা যা আছে নিয়ে আসছে। ঘরে দেখলাম তার যে বাঁশের বেড়া বলি আমরা, যে ঘরের মধ্যে বাঁশ দিয়ে তৈরি করা যে ঘরটা, তার মধ্যে খবরের কাছ থেকে ছেঁড়া একটা ছবি জিয়া রহমান। আমি একটু অবাক থেকে আমি দেখি এই লোকটা এই ছবিটা কেন বলছে, বাবা আমরা যারা কৃষিকাজ করি, কৃষক, আমরা এই লোক থেকে কোনদিন বলবো না। দেখেন হয়তো কোনদিন দেখেও নি, কিন্তু তাকে কেউ ভুলতে পারে না। কারণ জিয়া রহমান যে কথাই বললাম, যে তার অসাধারণ একটা যে ক্ষমতা মানুষকে আকর্ষণ করবার, সেটাকে নিয়ে তিনি যখন জাতিকে ঐক্যবদ্ধকে এগিয়ে দিতে চেয়েছেন, যে কাজগুলো তিনি করেছেন, শুরু করেছিলেন, এই কাজগুলো ছিল জাতি গঠনের কাজ, খাল খনন কর্মসূচি কাজ। আমাদের মনে থাকার কথা, যে সবাই আছেন, রিসার্চাররা আছেন এখানে, 1975 আগে, অর্থাৎ ঠিক আগে বাংলাদেশের লোকসংখ্যা ছিল 7.5 কোটি। খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন খাদ্য ঘাটতি। দুর্ভিক্ষ হয়েছিল 74 সালে মনে থাকার কথা। এবং আপনার বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেছেন যে দুর্ভিক্ষটা মানুষের তৈরি করা ছিল, অর্থাৎ আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর কারণে সেই দুর্ভিক্ষ হয়েছিল। সেই ঘাটতি পূরণ করে জিয়া রহমানের কৃষি নীতির কারণে এবং তার কৃষককে জাগিয়ে দেওয়ার কারণে, উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসার কারণে অল্প সময়ের মধ্যেই সেই বাংলাদেশে সারপ্লাস প্রোডাকশন হলো এবং বাইরে রপ্তানি করা হয়েছিল। এই কথাগুলো আমাদের বারবার করে মনে করা দরকার, এই জন্য যে এই মানুষটা অতি অল্প সময় কিভাবে একটা অলৌকিক ক্ষমতার মধ্যে দিয়ে যেন সেই কাজগুলো করতে পেরেছিল। আমার মনে আছে সেই সময় ইরাক এবং কুয়েতের মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল, তাই না? সেই যুদ্ধে তাকে যুদ্ধ বন্ধ করার জন্য তাকে মধ্যস্থতাকারী হিসেবে আরব দেশগুলো দায়িত্ব দিয়েছিল। ইরাক ইরান, আমি দুঃখিত, ইরাক ইরান। আপনি যদি সৌদি আরবে যান, গিয়ে দেখবেন যে জিয়া গাছ, নিম গাছ, এবং সমস্ত কিছু আপনার এই জিয়া রহমানের জিয়াটি। আমি
সিঙ্গাপুরে আপনার ওই যে বোটানিক্যাল গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন দেখতে গিয়েছিলাম। ওইখানে যে গাইড ছিল, সেই গাইড আমাকে বললো যে আপনাদের দেশের এক প্রেসিডেন্টের একটা গাছ এখানে লাগানো আছে, চমৎকার নিম গাছ উনি লাগিয়েছেন, নিচে প্রেসিডেন্ট হিসাবে নাম লেখা আছে। এই যে মানুষ কি অল্প সময় হয়েছে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিল। আমাদের মাহমুদুল্লাহ সাহেবের একটা বই আছে তার উপরে, পলিটিক্যাল বায়োগ্রাফি অফ জিয়া রহমান। ওইখানে শেষের দিকে, বছরের শেষে, তখনকার যে অ্যাম্বাসেডর উইলিয়াম ডি বাইনাম, তার একটা কমেন্ট আছে। সেই কমেন্ট হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়া যদি 1981 সালে নিহত না হয়ে 1975 সালে নিহত হতেন বা 71 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ নাইজেরিয়া বা আফগানিস্তানের মতো ফেইল স্টেট হয়ে যেত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। কি ছিল এই মানুষের মধ্যে যে মানুষটা এক অল্প সময় সমগ্র পৃথিবী মানুষ, বাংলাদেশের মানুষ সকলকে জীবিত করেছিল। আমি বক্তব্য দেবার আগেই বলেছি, শুধু একটা কথা বলে শেষ করতে চাই। আজকে আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের 15 বছরে একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে আপনার রাজনীতি। এখন এই 1 বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর রাজনীতিকে সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন যেন করা যায়। আমি কোন দলকে দোষারোপ করতে চাই না, কোন ব্যক্তিকে দোষারোপ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে যে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাগুলি সামনে নিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কার কাজ শেষ করতে পেরেছেন, সংস্কার কমিশন। কারণ এটা প্রয়োজন আছে, প্রয়োজন ছিল পরিবর্তনের। আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে ভিশন 2030, আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা আমাদের মনে থাকার কথা করে সব কিছু মিলিয়ে এই সংস্কার। আমি যে কথা মাঝে মাঝে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে, সংস্কার দিয়ে আমরা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস, প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। জনগণের মৌলিক স্বাধীনতা, অধিকারগুলোকে স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। ম্যাডাম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। মেয়েদের লেখাপড়া ক্লাস 12 পর্যন্ত আপনার বিনা খরচে লেখাপড়া ম্যাডাম করেছিলেন। মেয়েদেরকে চাকরি দেওয়া, মহিলা দপ্তর করা, সব তো বিএনপি এবং ম্যাডামের কাছে প্রেসিডেন্ট জিয়ার কাজ। অথচ এমন কথা বলা হয় যে বিএনপি একটা বিরোহী, কিছু কিছু লোক বলার চেষ্টা করেন, খালি বিস্তৃত হয়ে বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জনগণের হাত দিয়ে হয়েছে এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। আমার দুঃখ হয়, কষ্টও হয় যখন আমি শুনি কেউ কেউ, আপনাদের একটা হচ্ছে ইউটিউব হয়েছে বিরাট, তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন, আপনার
সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন লেখেন, আমার মনে হয় তাদের একবার চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তাদের দায়িত্ব। আমি একটা কথা বলে শেষ করতে চাই, প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, যে আপনার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নাম গন্ধ থাকবে না, তাই করেছিল না চেষ্টা, ফেলেছে নাকি? পারবে না, কারণ সত্যিকার অর্থে যে ক্ষমজন্মা আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায়? যায় না। এটা চমৎকারভাবে বলেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো। তাকে অনেকে অনেক যুদ্ধ করেছেন, বাতিস্তার সার্ভিসের এক যুদ্ধে তিনি গ্রেফতার হলেন, আটক হয়ে গেলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। তো ট্রায়াল হলো, সেই ট্রায়ালে তার 12 বছর সাজা হলো। তো কাঠগড়ে দাঁড়িয়ে তিনি বলছেন, condemn me doesn't matter, history will have got me. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, তাকে কন্ডেম করলেও, শাসকেরা কন্ডেম করলেও কিছু যায় আসবে না। আজকে ওই তাকে কথা বলতে চাই যে জনাব তারেক রহমান আমাদের নেতা, যিনি আজকে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার যে কাজ করছেন, তিনি যে একই ধারার মানুষ, একই ধারার নেতা। আমার এখনো মনে আছে যে চীনে পর গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে, আমাদের সচিবের সঙ্গে 2002 সালে। প্রচন্ড শীত ছিল, তাই আপনার যে প্রেজেন্টেশন যেটা সেরিমোনিয়াল আপনার গার্ড অফ অনার দেওয়া হয়, সেটা গ্রেট হলের মধ্যে দেওয়া হচ্ছিল। তো ওইখানে যখন চীনা পর প্রধানমন্ত্রীকে নিয়ে ম্যাডাম আসছেন, আপনার যারা আমরা সর্বসৈনিক ছিল পরীক্ষা করে দেওয়ার জন্য, ঠিক তারেক রহমান স্যার ছিলেন তার সামনে এসে ম্যাডাম যখন বললেন হি ইজ মাই সান, তো চীনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা শক্ত করে ধরে ঝাঁকিয়ে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আজকে তারেক রহমান সাহেব সেই পতাকা তুলেছেন, যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করব, অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।